আসসালামু আলাইকুম, জিয়াউল হাসান। তো আপনারা থাম্বনেইলে দেখছেন যে ঢাকায় যদি অ্যাটম বোমা পড়ে নিজেদের কিভাবে বাঁচাবেন। খুব ভয়ঙ্কর থাম্বনেইল এবং এটা অবশ্যই একটা ক্লিক বেইট। মানে ঢাকার কথাটা আমি ইচ্ছা করে লিখছি, ভিডিওর একটু ভিউটি কম হয় তো তাই দিলাম আর কি। মাঝে মাঝে এই টাইপের টুকটাক ছোটো করে বদমাইশি করতে খারাপ লাগে না। ভয়ের কিছু নাই, ঢাকাতে অ্যাটম বোম পড়ার কোনো চান্স নাই। যদিও ইন্ডিয়া আর পাকিস্তানের যুদ্ধ লাগতে যাচ্ছে, যদিও আসলে যুদ্ধ লাগবে না, কারণ ইন্ডিয়াকে আমি যতটা চিনি এরা হইতেছে মানে পিছন দিক থেকে ছুরি চালাইতে পারবে, পিঠে ছুরি মারতে পারবে, বাট সামনাসামনি যুদ্ধ করার এদের খুব একটা কোনো আগ্রহ এবং সাহস আছে বলে আমার মনে হয় না। তাই পাকিস্তান আর ইন্ডিয়া সেভাবে যুদ্ধ হবে না। ছোটোখাটো কিছু হয়তো ছোটোখাটো একটু অপারেশন হইতে পারে, গোলাগুলি হইতে পারে, সার্জিক্যাল স্ট্রাইক টাইপের কিছু একটা হইতে পারে, এটা হয়তো হবে। আর যেটা হচ্ছে একেবারে ফুল ফ্লেজড ওয়ার এবং হচ্ছে গিয়ে নিউক্লিয়ার ওয়ার, মানে একেবারে মানে হচ্ছে অ্যাটম বোমা মারামারির অবস্থা, ওই অবস্থা এই দুইটা দেশের কখনোই হবে না। আর যদি হয়ও বাই চান্স যদি হয় একেবারে জাস্ট ভিডিও করার স্বার্থে ধরলাম যে হয়, তারপর বাংলাদেশ অনেক দূরে। কারণ পাকিস্তান যদি ইন্ডিয়াকে অ্যাটম বোম মারেই আর ইন্ডিয়া যদি পাকিস্তানকে মারে, ইন্ডিয়া পাকিস্তানকে মারলে তো অসুবিধা নাই। এটা তো মানে বাংলাদেশ তো হচ্ছে গিয়ে ইন্ডিয়ার পূর্বে আর পাকিস্তান পশ্চিমে, তো প্রশ্নই আসে না। পাকিস্তান যদি মারে তাহলে পশ্চিমবঙ্গে মারবে বলে আমার মনে হয় না, এত দূরে মারবে মনে হয় না। আর যদি পশ্চিমবঙ্গেও মারে তো ওই বোমার মানে এখনকার মিসাইল এতটাই আধুনিক যে এই মিসাইল ধরেন আপনার মিস করে পশ্চিমবঙ্গ মিস করে বাংলাদেশে এসে পড়লো, মানে এতটা ডেভিয়েশন হবে না, এর কোনো চান্স নাই। মানে মিসাইলের যে কোর্স সেটাতে এতটা ডেভিয়েশন হবে না। তাই বাংলাদেশের আসলে কোনো ভয়ই নাই যে যদি অ্যাটম বোম টোম পড়ে বা মানে অ্যাটম বোম টোম পড়ার কোনো ভয় নাই। তবে হ্যাঁ, ইন জেনারেলি বলা যায় যে পৃথিবী আসলে অনেক ভালনারেবল অবস্থায় চলে গেছে। আমরা কোভিডের পরে দেখলাম বেশ কিছু যুদ্ধ কনফ্লিক্ট লাগেই আছে। মানে কোভিড যা মানব জাতির কোনো উন্নতি হয় নাই, একেবারেই উন্নতি হয় নাই, বরং বলা যায় যার হিংস্র হয়েছে। তো সেই হিসাবে যে কোনো সময় হয়তো বড় একটা কিছু হইলেও হইতে পারে, থার্ড ওয়ার্ল্ড ওয়ার বলি বা যাই বলি। যদি একটা কথা বলে রাখা ভালো যে থার্ড ওয়ার্ল্ড ওয়ার আসলে অনেক আগে হইতো, কিন্তু হয় নাই, কিন্তু আসলে এই নিউক্লিয়ার বোমের জন্যই হয় নাই, অ্যাটম বোমের জন্যই হয় নাই। যাই হোক, অ্যাটম বোমের জন্যই আসলে এই বড় পরাশক্তি যারা বলে তারা হয়তো সরাসরি নামে যুদ্ধ করে না। যেমন ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ হচ্ছে, তো রাশিয়া মোটামুটি বলে দেয় যে আমরা অ্যাটম বোম মারিয়ে দিব, এই রেড লাইন ক্রস করলে অ্যাটম বোম মারিয়ে দিব। তো ইউক্রেনও সেটা ক্রস করে না, এবং করলেও যে রাশিয়া অ্যাটম বোম আসলেই মারবে তো তাও মনে হয় না। আবার সেম জিনিসটা সত্যি আমেরিকার জন্য। মানে যেমন ধরেন আমেরিকা প্রক্সি ওয়ার করতেছে, মানে ইউক্রেনের থ্রুতে যুদ্ধ করতেছে, বাট সরাসরি আমেরিকা রাশিয়ার সাথে যুদ্ধ হয়তো করতো যদি রাশিয়ার এই পরিমাণে বোম না থাকতো, অ্যাটম বোম না থাকতো, এবং আমেরিকারও এই বিশাল পরিমাণে অ্যাটম বোম না থাকতো। তো আমেরিকা রাশিয়ার সবচেয়ে বেশি পরিমাণে অ্যাটম বোমা আছে, এছাড়া আছে ফ্রান্সের আছে, চায়নার আছে, ধারণা করা হচ্ছে ইরানও হয়তো বা রিসেন্টলি বানায় ফেলছে। ইসরায়েলেরটা আমরা শিওর না যে আসলে কতটা বানাইছে বা কিছু, কিন্তু ইসরায়েলের মনে হয় আছে, কারণ ওরা হয়তো স্বীকার করে না, বাট ওদেরও যদি সময় থাকার সম্ভাবনা আছে, ওদেরও আছে। ইংল্যান্ডের আছে, আমাদের পাশে ইন্ডিয়া পাকিস্তানের আছে, এছাড়া আছে হচ্ছে নর্থ কোরিয়ারও মোটামুটি ধরে নেওয়া হয় যে অ্যাটম বোমা আছে। এর মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক অ্যাটম বোমা আছে হচ্ছে রাশিয়ার, আমি যতটুকু জানি প্রায় 5,000 বোমার কাছাকাছি। এখন কিভাবে অ্যাটম বোমা থেকে সেভ করা যাবে যদি বাই চান্স ঢাকাতে একটা অ্যাটম বোমা পড়ে? কোনো চান্স নাই, একেবারেই চান্স নাই, খোদা না খাস্তা। কিন্তু ধরি জাস্ট হচ্ছে ধরার জন্য, ভিডিও করার জন্য, আসলে আর কোনো টপিক নাই, তো ভিডিও তো বানাইতে হবে সেই জন্যে। তাহলে কিভাবে সেভ করা যাবে বা কিভাবে আপনি সেভে থাকবেন, এটা বলার আগে আসলে অ্যাটম বোমা নিয়ে একটু ধারণা দিয়ে দিই। একটা বলে রাখি যে আমি এই ব্যাপারে এক্সপার্ট না, কিন্তু আমার অনেক আগ্রহ আছে। আমি বাচ্চাকাল থেকে, অনেক ছোটোকাল থেকে আমি অ্যাটম বোমা, এই গোলা বারুদ, তীর ধনুক, এগুলা নিয়ে আমার পড়াশোনা করে অভ্যাস, বা যতটুকু চান্স পাইলে এগুলোতে ঘাটাঘাটি করা, তো সেগুলো আমার অভ্যাস। যাই হোক, তো অ্যাটম বোম, তো প্রথমে আমরা জানি যে অ্যাটম বোম হচ্ছে আমেরিকার আবিষ্কার। তো আমেরিকার প্রথম দফা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের সময় 3টা অ্যাটম বোমা বানাইছিল। এটা ছিল একটা যে প্রজেক্টের আন্ডারে, সেটা ছিল ম্যানহাটন প্রজেক্ট। তারপর একটা অ্যাটম বোমা যেটার নাম ট্রিনিটি, সেটা তারা মানে টেস্ট করতে যায় ফাটাইছে, এবং টেস্ট খুবই সাকসেসফুল ছিল,
ধারণার থেকে বেশি সাকসেসফুল ছিল। তারপরে যে বাকি দুইটা অ্যাটম বোম, একটা ছিল লিটল বয়, একটা হচ্ছে গিয়ে ফ্যাটম্যান, তো সেই দুইটা ওরা ফেললো হইতেছে হিরোশিমা নাগাসাকিতে। এগুলো আমরা মোটামুটি সব কিছু জানি। কিন্তু তারপরের ব্যাপারটা হচ্ছে যে এরপরে আর যুদ্ধে অ্যাটম বোমার ইউজ হয় নাই। তো মানে শেষ হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে, মানে সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার শেষ হওয়ার পরে তারপরে আমেরিকা অনেক বোম ফাটাইছে, কিন্তু কোনোটাই মানব জাতির উপর ফালায় নাই, মানে কোনো শহরের উপর না। তারা হচ্ছে টেস্ট করছে, বিভিন্ন দ্বীপে করছে, আকাশে করছে, এখানে করছে। মানে অনেকে ধারণা আছে ওই 3টা বোমাই মনে হয় ফাটছে, কিন্তু আসলে তা না। আসলে পৃথিবীতে অনেক বোমা ফাটছে। ওই 3টা বোমা ছিল হচ্ছে মানুষের উপর ফাটানো বা সরাসরি যুদ্ধে ইউজ করা। সরি, 3টা বোমা না তো 2টা বোমা, সরি ভুল বললাম আর কি। যাই হোক, আমি ট্রিনিটিটাকেও ধরে ফেলছি। এনিওয়েজ, কিন্তু অ্যাটম বোমার থেকেও ভয়ঙ্কর যেটা হচ্ছে সেটা হচ্ছে থার্মোনিউক্লিয়ার ওয়েপন, যেটা হচ্ছে হাইড্রোজেন বোমা। তো এইটা আবার আবিষ্কার করছে হচ্ছে রাশিয়া। এটা কোন সালের দিকে খেয়াল নাই, যাই হোক এত দরকারও নাই। তো রাশিয়া প্রথম যে হাইড্রোজেন বোমাটা ফাটায়, এবং এইটা হচ্ছে মানব সৃষ্ট পৃথিবীতে সবচেয়ে বড় বিস্ফোরণ, কোনো সন্দেহ নাই। সেটা হচ্ছে জার বোমা, মানে হচ্ছে জার বোমা। তো হাইড্রোজেন বোমার অ্যাটম বোমার মধ্যে যে শক্তিগত পার্থক্য, এটা একটু বললেই বুঝবেন, যেটা ভয়ঙ্কর। হাইড্রোজেন বোমা আসলেই ভয়ঙ্কর। অ্যাটম বোমা আপনার অ্যাটম বোমা মাপা হয়, অ্যাটম বোমা শক্তি মাপা হয় হচ্ছে কিলোটনে, আর হাইড্রোজেন বোমা হচ্ছে মেগাটনে। কিলোটন কি? কিলো মানে আমরা জানি যে 1000, যেমন ধরেন কিলোগ্রাম মানে 1000 গ্রামে 1 কেজি, কিলোগ্রাম। তো অ্যাটম বোমাটা মাপা হয় হচ্ছে কি TNT কিলোটনে। মানে TNT হচ্ছে গিয়ে খুব শক্তিশালী বিস্ফোরক। তো ধরেন আপনি 1000 টন TNT একটা জায়গায় রাইখে যদি আপনি আগুন ধরায় দেন, মানে ওটাকে যদি ফাটায় দেন, তাহলে ওইটা হবে যে 1 কিলোটন। যেমন হিরোশিমায় যে বোমটা ফেলছিল সেটা ছিল 15 কিলোটন, আমার যতটুকু মনে আসে। মানে 15,000 টন TNT আপনি এক জায়গায় রেখে ফাটাই দিলেন, ব্যাপারটাই। আর সেখানে হাইড্রোজেন বোম অনেক 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 বেশি শক্তিশালী। হাইড্রোজেন বোম মাপে হচ্ছে মেগাটনে। মেগাটন কত? 10 লক্ষ টন TNT-তে 1 মেগাটন, 10 লক্ষ টন TNT। তার মানে ওই যে 50 মেগাটনের যে বোমটা ফাটাইছিল জার বোমা, সেটা ছিল হচ্ছে আপনার প্রায় 50 লক্ষ টন মেগাটন, মানে 50 লক্ষ টন TNT। তো এটা কল্পনার অতীত। মানে হিরোশিমায় যে বোমাটা ফাটানো হয়েছিল সেইটার থেকে কয়েক হাজার গুণ বেশি শক্তিশালী রাশিয়ার ছিল এই যে ইয়েটা, জার বোমা। এবং জার বোম্বার মতো মেগাটনে হিসাব করা বোম এখন প্রচুর আছে আমেরিকা, রাশিয়ার কাছে, যতটুকু জানি ইংল্যান্ডের কাছেও থাকতে পারে। তবে আর পাকিস্তান, ইন্ডিয়া এই জাতীয় দেশটার কাছে যতদূর সম্ভব হাইড্রোজেন বোমা নাই। তাদের কাছে যেটা আছে সেটা হচ্ছে রেগুলার অ্যাটম বোমা, যেগুলা হচ্ছে হিসাবটা হচ্ছে কিলোটনে। এবং আমি ধারণা করতেছি মোটামুটি, এটা আমার ধারণা, একেবারেই আমার ধারণা, আমি কোথাও পাই নাই এটা, বাট মোটামুটি পাকিস্তান, ইন্ডিয়ার যে বোমগুলো আছে সেগুলো হয়তো বা আপনার 20-25 কিলোটন করে হবে, এরকম করে হবে, যেটাও ভীষণ শক্তিশালী, কোনো সন্দেহ নাই, ভীষণ শক্তিশালী এবং মারাত্মক জিনিস। এখন অ্যাটম বোমা পড়লে ধ্বংসটা কিভাবে হয়, এটা যে ফাটে, এটা ধ্বংস কিভাবে হয়? এটা ধ্বংস বা এটা ক্ষয়ক্ষতি প্রধানত 3 ভাগে। একটা হচ্ছে যে এটা বিশাল পরিমাণে তাপ তৈরি করে, বিশাল, মানে জিনিসটা যখন ফাটে, যেটাকে 0 পয়েন্ট, মানে ঠিক যেই জায়গাটায় বোমটা পড়বে সেটাকে বলা হয় 0 পয়েন্ট। তো ওই 0 পয়েন্ট এবং তার আশেপাশের অঞ্চল এই বোমার সাইজ হিসাবে, এবং বোমাটা কোথায় ফালানো হচ্ছে, মানে কোথায় ফাটতেছে সেটা হিসাবে। বোম আপনার ল্যান্ডেও পড়তে পারে, মানে মাটিতে পড়ে ফাটতে পারে যদি তাকে এভাবে ফাটানো হয়, আবার আকাশেও ফাটাইতে পারে। যেমন হিরোশিমার নাগাসাকির বোম দুটো আকাশে ফাটানো হয়েছিল, মোটামুটি 500 মিটার উপরে, মানে মাটি থেকে 500 মিটার উপরে ওগুলোকে ফাটানো হয়েছিল। তো ল্যান্ডেও হইতে পারে, আকাশেও হইতে পারে। আকাশে হইলে আমার ধারণা ব্যাপ্তি আরও বেশি হবে, মানে ছড়াবে বেশি বোমটা, এবং সেটাতে ক্ষয়ক্ষতি বেশি হবে। আবার আরেকটা ব্যাপার হচ্ছে যে টেরেইনটা কীরকম, যেমন নাগাসাকির বোমটা বেশি শক্তিশালী ছিল, কিন্তু নাগাসাকি জায়গাটা হইতেছে পাহাড়ি জায়গা বলে ক্ষয়ক্ষতি কম হয়েছে আপনার হিরোশিমার থেকে। সো এলাকাটা যদি পাহাড়ি জায়গা হয় তাহলে ওখানে ক্ষয়ক্ষতি কম হবে। আবার আবহাওয়ার ব্যাপার আছে, বাতাসের ব্যাপার আছে, বাতাস যেদিক থেকে ববে, মানে বাতাস যেদিকে বয়ে যাচ্ছে তো সেদিকে ক্ষতি বেশি হবে, কারণ তাপটা বাতাস ছড়ায় দিবে, মানে তাপটা ওই সাইডটা নিয়ে যাবে। তো এরকম অনেক ব্যাপার আছে আসলে, কোথায় ফাটলে কীভাবে করে কী ক্ষতি হবে। বাট মোটের উপর বলা যায় যে একটা অ্যাটম বোমা যখন পড়ে তখন যেটা 0 পয়েন্টে ধরেন যদি এটা যদি
ধরলাম 20 কিলোটনের একটা বোমা হয়, প্রায় 1 কিলোমিটার না, 1 কিলোমিটার না, একটু কমই হবে, হয়তো প্রায় 500 বর্গ মিটারের মতো জায়গা, এইটা হচ্ছে একেবারে ভূষীভূত হয়ে যাবে। এখানে কোনো প্রাণী বাঁচবে না, কোনো প্রাণী বাঁচবে না, মাটি পর্যন্ত কয়লা হয়ে যাবে, এতটা তাপ তৈরি হবে, যেটা হচ্ছে 0 পয়েন্ট। একমাত্র যদি 0 পয়েন্টের ধরেন, আপনি যদি 0 পয়েন্টে থাকেন এবং আপনি যদি অনেক মাটির নিচে থাকেন, কয়েকশো ফিট নিচে কোনো আন্ডারগ্রাউন্ডে থাকেন, তাহলে বাঁচতে পারেন। এছাড়া সারফেসে যা আছে তা কিচ্ছু বাঁচবে না, কোনো চান্স নাই। এবং এটা হবে হচ্ছে গিয়ে ইনস্ট্যান্ট ডেথ, মানে আপনি বুঝবেনও না যে আপনি মরে গেছেন, মানে এত দ্রুত ভূষীভূত হয়ে যাবেন, এত দ্রুত ছাই হয়ে যাবেন 1 মাইক্রোসেকেন্ডের মধ্যে, যে আপনি টেরও পাবেন না যে আসলে কেমনে করে আপনি মারা গেলেন। তো এটা গেল একটা, তো এটা গেল মূল জায়গা। তারপরে আসবে হচ্ছে গিয়ে বিশাল পরিমাণে বার্ন, সেটা আসবে হচ্ছে গিয়ে বিপুল পরিমাণে তাপ যায় মানুষজনকে পোড়ায় দিবে, এবং তারপর ডিস্টেন্স বাড়ার সাথে সাথে তাপের পরিমাণ কমতে শুরু করবে। হয়তো আর একটু বেশি ডিস্টেন্সে গেলে তখন হয়তো আপনার 3rd ডিগ্রি বার্ন হবে না, হয়তো 1 ডিগ্রি 2 ডিগ্রি বার্ন হবে। আর আরেকটা যেটা ভয়ঙ্কর ব্যাপার, সেটা হচ্ছে শক ওয়েভ, মানে একটা মহাজন ফাটে, এত বিশাল একটা ফাটে, তখন ওইটার যে শক ওয়েভটা তৈরি হয় চারদিক থেকে, তো শক ওয়েভটাতে আপনার প্রথম 2-3 কিলোমিটারের মধ্যে বিল্ডিং টিল্ডিং যা আছে সব মাটিতে বসায় দিবে, কোনো সন্দেহ নাই, একেবারে মাটিতে মিশাই দিবে। আর তারপরের থেকে হচ্ছে গিয়ে বিল্ডিং, যেগুলো দুর্বল বিল্ডিং, সেগুলো ভাঙবে। আর তারপর আর কিছু দূর যাওয়ার পরে হয়তো বা বিল্ডিং পুরোপুরি ভাঙবে না, কিন্তু বিল্ডিং গ্লাস টাস সব ভেঙে যাবে এরকম। তো কোথায় জানি দেখছিলাম কোন একটা ভিডিওতে বা কোথাও, যদি আপনার 15 কিলোটনের একটা বোমও যদি ফাটে, তো আপনার প্রায় 13 কিলোমিটার দূরের বিল্ডিংয়েরও আপনার গ্লাস টাস বিল্ডিংও ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে, মানে 13 কিলোমিটার, আপনি চিন্তা করেন, এটা বিরাট ব্যাপার। এবং থার্ডটা হচ্ছে রেডিয়েশন, যেটা আমার মতে সবচেয়ে ভয়ঙ্কর। এটা হচ্ছে যে রেডিয়েশন যদি ছড়ায়, যারা সরাসরি পুড়ে নাই বা সরাসরি অ্যাটম বোমা হয়তো বা সরাসরি এফেক্টেড হয় নাই, মানে ব্লাস্টে যাদের হয়তো বা মারা যাওয়ার সম্ভাবনা ছিল না বা ক্ষতি হয় নাই বা লাগে নাই, তো তারাও যদি রেডিয়েশনের সংস্পর্শে আসে, তাহলে তাদেরও ক্যান্সার হবে, এবং ক্যান্সার হয়ে তারা অনেক ভুগি টুগি মারা যাবে, মোটামুটি একটা বড় সম্ভাবনা থাকে। এবং শুধু তাদের ক্ষেত্রেই এটা হবে না, ওই এলাকার মধ্যে যারা এই রেডিয়েশনের সংস্পর্শে আসে, তো তাদেরও আপনার জেনারেশন ওয়াইজ, মানে আপনার পরবর্তী অনেক জেনারেশন পর্যন্ত ভুগতে হবে, মানে বেবি হবে হচ্ছে গিয়ে বিকলাঙ্গ বেবি হবে, বা যা হোক, ওগুলো আর বললাম না এত কিছু, যেটা মনে হয় জাপানের হিরোশিমা নাগাসাকিতে এখনও হচ্ছে, এখনও ওরা এই জিনিসটা বয়ে বেড়াইতেছে। তো এই 3 ভাবে ক্ষয়ক্ষতি অ্যাটম বোমা করে। তো প্রথম দফা হচ্ছে যে অ্যাটম বোমার এপিসেন্টার, বা বলা যায় 0 পয়েন্ট বা 0 পয়েন্ট এবং তৎসংলগ্ন এলাকায় কেউ বাঁচবে না, এটা বলে লাভ নাই, হয়তো 1-1.5-2 কিলোমিটারের মধ্যে আপনার সব মারা যাবে। আর তারপরের দিকে যেগুলো হবে, তো তারা হচ্ছে ইনজিউর্ড হবে বা হচ্ছে রেডিয়েশনের মধ্যে পড়বে এরকম। তো এই গ্রুপের মানুষজন, বা তার থেকে আরেকটু দূর পর্যন্ত, ধরেন 10 কিলোমিটার পর্যন্ত গ্রুপের মানুষজন কিভাবে বাঁচতে পারে অ্যাটম বোমা থেকে। একটা ব্যাপার হচ্ছে, যদি আমি ঢাকার কথা চিন্তা করি, এমনি চিন্তা করি, আমাদের সেভাবে কোনো এয়ার ডিফেন্স বা এই টাইপের এয়ার অ্যালার্মের কোনো সিস্টেম আছে বলে মনে হয় না। যদি কোনো মিসাইল আমাদের দিকে উড়ে আসে, সাধারণত মিসাইল দিয়ে তো অ্যাটম বোমা ফালানো হয় ইদানিং, তো উড়ে যদি আসে, তাহলে আমরা কি ওরকম কোনো সাইরেন বাজি উঠবে, বা আমরা কি জানতে পারবো যে আসলে কোনো মিসাইল চলে আসছে? আমার মনে হয় না, যেহেতু বাংলাদেশের ওই টাইপের কোনো থ্রেট নাই অ্যাটম বোমা পড়ার, তো সেই জন্য ওই ধরনের কোনো সিস্টেমও বাংলাদেশ গড়ে তুলে নাই। তারপরে আমি ধরলাম যে আমরা যদি জানতে পারি, হ্যাঁ 5-10 মিনিটের মধ্যে একটা কিছু হচ্ছে, তাহলে এই সময়ের মধ্যে আপনি কই যাবেন, মানে কি করবেন? জেনারেলি বলা যায় যে অ্যাটম বোমা থেকে বাঁচার সবচেয়ে সেফেস্ট জায়গা হচ্ছে আপনি মাটির কতটা গভীরে যাইতে পারেন, কতটা আন্ডারগ্রাউন্ডে যাইতে পারেন। যদি বাসার বেসমেন্ট থাকে, আলহামদুলিল্লাহ খুবই ভালো, বেসমেন্টে যানগা। যদি বেসমেন্ট না থাকে, তাহলেও যদি ধরেন আশেপাশে কোনো রেল স্টেশন থাকে আন্ডারগ্রাউন্ড, আপনি ওই স্টেশনে যানগা, যদিও ঢাকা সেটা নাই। যদি আন্ডারপাস থাকে, এই যে আমাদের যে আছে হচ্ছে গিয়ে আপনার কোথায় জানি কারণ বাজারে যে আন্ডারপাস আছে, আন্ডারপাসের মধ্যে আপনি চলে যান। তো যতটুকু মাটির গভীরে যাওয়া যায় এবং যতটুকু সিমেন্টের পিছনে যাওয়া যায়, মানে যতটুকু বলা যায় যে ভারী কোনো স্ট্রাকচার এবং পুরো কোনো স্ট্রাকচার, সিমেন্টের স্ট্রাকচার, সেটা যাতে আপনি পিছনে যাওয়া যায়। আবার স্ট্রাকচার এমন স্ট্রাকচার হলো যে খুব দ্রুত ভঙ্গুর ভাঙে পড়ে, সেরকম হলে হবে না। তো সিমেন্টের কোনো স্ট্রাকচার বা দেয়াল, ভারী মোটা কোনো দেয়াল, ওইটার পিছনে চলে যাওয়া যায়, এবং যত বেশি লেয়ারের পিছনে যাওয়া যায়। অর্থাৎ যদি আপনি কোনো বিল্ডিংয়ে থাকেন, তাহলে আপনি যত বেশি বিল্ডিংয়ের গভীরে যাইতে পারবেন, মানে
ধরেন আপনার এদিকে বোমাটা ফাটতেছে, আপনি এই বিল্ডিং আছেন, এই বিল্ডিংয়ের পিছনের দিকে, যত পিছনের দিকে আপনি রুমে যাইতে পারবেন তো তত বেটার, কারণ আপনার সামনে যতগুলা দেয়ালের লেয়ার আপনার বোমের মাঝখানে থাকবে তত আপনার জন্য ভালো। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে জানালার ধারে কাছে বা গ্লাসের ধারে কাছে না থাকাই ভালো, কোনো সন্দেহ নাই, কারণ এই যে শক ওয়েভ, অর্থাৎ বিল্ডিং না ভাঙলেও গ্লাস চুরমার হয়ে ভেঙে যাবে, এক একটা গ্লাসের পিস বুলেটের মতো যাবে, তো এই গ্লাসের আঘাত লাগেও মানুষ মারা যাইতেই পারে, এই হচ্ছে ব্যাপার। এবং অবশ্যই বোমা ফাটার সময় তখন কেউ যদি শুয়ে পড়ে মাথা টাথা ঢাইকে এভাবে যেটাকে বলে, বা কেউ যদি এভাবে গুটায় বসে পড়ে যেটাকে বলে ব্রেস করা আর কি, এভাবে ব্রেস পজিশনে থাকে তাহলে ভালো, জানলার কাছে থাকে দূরে থাকতে হবে, এই হচ্ছে ব্যাপার। তো অ্যাটম বোমা, এটা হচ্ছে অ্যাটম বোমা ফাটার সময়টা। আরেকটা ব্যাপার হচ্ছে যদি আপনি কোনো উঁচা বিল্ডিংয়ে থাকেন তাহলে এই বিল্ডিংয়ে ছাদে না যাওয়াই ভালো, ছাদে বা উপরের দিকের ফ্লোরগুলোতে না থাকাই ভালো, কারণ ওগুলো বেশি এক্সপোজড হবে। আপনারা মাঝামাঝিতে ফ্লোরে থাকা বা নিচের দিকে ফ্লোরে থাকাটা বেটার। অনেকে আবার চিন্তা করতে পারেন যে খোলা জায়গায় থাকলে মনে হয় ভালো, কারণ বিল্ডিং যদি ধসে পড়ে তাহলে তো বিল্ডিংয়ের নিচে চাপা পড়তে পারে। এটা একটা পয়েন্ট যে চাপা পড়া আসলেই খুবই ভয়ঙ্কর ব্যাপার, কিন্তু খোলা জায়গায় অ্যাটম বোমার বিস্ফোরণে থাকা মানে আপনি শেষ, মানে আর কোনো কথাই নাই, আপনি সরাসরি ব্লাস্টে মরবেন বা শক ওয়েভে মরবেন বা রেডিয়েশনে মরবেন। আর তো যাই হোক, এখন অ্যাটম বোমার যেটা ইনিশিয়াল বিস্ফোরণ মোটামুটি আমি বুঝাইতে পারছি যে আপনি কোথায় থাকলে কিছুটা সেফ থাকতে পারেন। এখন বিষয়টা হচ্ছে যে বিস্ফোরণ হয়ে যাওয়ার পর কী হবে। বিস্ফোরণ হয়ে যাওয়ার পর বার হওয়া যাবে না, একেবারে এক কথা। অ্যাটম বোমা আমরা যেটা দেখছি মাশরুমের মতো হয়, মাশরুম ক্লাউডটা উপরে উঠে, তো এই মাশরুম ক্লাউডে প্রচুর পরিমাণে পার্টিকেল উপরে যায়, ছাইটাই এটা সেটা এগুলো যায় যেগুলো ভীষণ পরিমাণে রেডিও অ্যাক্টিভ, এবং ওই মাশরুম ক্লাউড চলে যাওয়ার পর বৃষ্টি আকারে ওগুলো নামে। আমি শুনছি যে খুব তারের মতো, একেবারে খুব আলকাত্রার মতো বড় বড় ফোঁটা এবং খুব ঘন কালো কুচকুচা কালো ফোঁটা আকারে ওই ছাইগুলো বৃষ্টি আকারে পড়ে। ওই ফোঁটা যদি আপনার গায়ে পড়ে তাহলে আপনার খবর আছে, কোনো সন্দেহ নেই, আপনি শেষ। তো অ্যাটম বোমা ফাটার পরে যে এলাকায় ফাটবে আপনি যদি কোনো একটা ভিতরে চলে যাইতে পারেন ওইখানেই আপনাকে থাকতে হবে, প্রেফারেবলি মিনিমাম 1 সপ্তাহ, তো অবশ্যই 1 সপ্তাহের মধ্যে বার হওয়াই যাবে না, একেবারে না, পারলে 2 সপ্তাহ, পারলে আরও বেশি, 1 সপ্তাহ মাস্ট উচিতই, মানে এমনকি 48 ঘন্টা পরে বার হওয়া ঠিক হবে না, না হলেও 1 সপ্তাহ যদি না পারেন একটু বেশি, কিন্তু প্রেফারেবলি 2 সপ্তাহ। 2 সপ্তাহ যদি আপনি ওখানে থাকেন তাহলে বাতাসে রেডিয়েশনের মাত্রা কমে আসবে, 2 সপ্তাহ পরে বার হওয়া তখনও পুরোপুরি সেফ না, কিন্তু কিছুটা সেফ, আপনি তাও ভালো আর কি। তার মানে প্রথম কথা হচ্ছে যতটা সম্ভব গভীরে চলে যাওয়া, যতটা সম্ভব ভারী দেয়াল টেয়াল বা ভারী কোনো বিল্ডিংয়ের ভিতরে চলে যাওয়া, গভীরে চলে যাওয়া, যাতে আপনার আর বোমের বিস্ফোরণের মাঝখানে, বাইরের বাতাসের মাঝখানে, বায়ুমণ্ডলের মাঝখানে যতটা সম্ভব লেয়ার বা যত মোটা লেয়ার তৈরি হয়, এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর হচ্ছে বোম ফাইটে যাওয়ার পরও ভাই মনে হইলে আমাদের যেটা বোম তো ফাইটে গেছে, এবার শেষ, এবার বাইরে যায় দেখি যে কী অবস্থা, কেমন ধ্বংস হইলো আর কি, এটা একেবারেই করা যাবে না, কারণ এটা রেগুলার কোনো বোম না, রেগুলার বোমে রেডিয়েশন থাকে না। তো অ্যাটম বোমা আপনাকে ওইখানে থাকে যাইতে হবে 1-2 সপ্তাহ, যতদিন পারা যায় ততদিন থাকে যেতে হবে। এখন ব্যাপারটা হচ্ছে যদি বাই চান্স বার হইতে হয়, সে আপনাকে বার হইতেই হইলো, খাবার নাই, কি করবেন, এখন বার হইতেই হইলো, তাহলে ভেজা কাপড় দিয়ে মুখ টুক ঢেকে নিতে হবে, মুখ চোখ এগুলো যত সম্ভব ভেজা কাপড়ে ঢেকে নিতে হবে যাতে ছাইটাই বেশি না ঢুকে। এবং বার হয়ে আসার পরে আপনি যখন ঘরে ফিরবেন, যতটা দ্রুত সম্ভব ঘরে ফিরবেন, তখন এসে আপনাকে সাবান দিয়ে শ্যাম্পু ট্যাম্পু মনে হয় না দেওয়াই ভালো, সাবান দিয়ে চুল থেকে পুরো শরীর পর্যন্ত আপনাকে খুব কইসে ধুইতে হবে, অনেকক্ষণ সময় নিয়ে পানিতে শাওয়ারে আপনাকে ধুইতে হবে। এবং আপনার যে কাপড় চোপড় আপনি পরে আসছেন ওই কাপড় চোপড়গুলো খুব ভালো মতো ধুইতে হবে, বা ওই কাপড় চোপড়গুলো একটা পলিথিন ব্যাগে ভরে গিট মাইট দূরে ফালাই দিতে হবে। আপনি আবার নতুন কাপড় পরবেন, ওই কাপড়টা পরবেই নেই, কারণ ওইটা রেডিও অ্যাক্টিভ হয়ে গেছে। তাও যদি না পারেন খুব ভালো মতো শরীর এবং কাপড় চোপড় খুব ভালো মতো কইসে সাবান দিয়ে ধুইতে হবে অনেকক্ষণ সময় নিয়ে। ধোয়ারও মনে ধরলাম পানি নাই, ওই পরিমাণে সাবান নাই, অ্যাটলিস্ট মুখ আর হাত যেগুলো আপনার বাইরে ছিল সেই জায়গাগুলো ধুইতে হবে খুব ভালো মতো সাবান দিয়ে। এবং কাপড় চোপড়ে যে বললাম কাপড় চোপড় চেঞ্জ করে আগের কাপড় চোপড় যেটা আপনি পরে বাইরে গেছিলেন সেটা আপনাকে একটা পলিথিনের ব্যাগের মধ্যে বয়ে টয়ে কোথাটা সেফ জায়গায় দূরে কোথাও রেখে দিতে হবে। তো এই কাজগুলো করতে হবে। তারপরে 2 সপ্তাহ পরে 2-2.5 সপ্তাহ যতটুকু হয় আপনি বার হইতে পারেন।
আর একটা ব্যাপার হচ্ছে এই ধরনের সিচুয়েশনের জন্য কেউ যদি কোনো কিট রাখতে পারে বাসায় তাহলে ফ্যান্টাস্টিক। কিটের মধ্যে আপনার খাবার টাবার ফার্স্ট এড টাস্ট এড ইত্যাদি থাকতেই পারে, যেটা হচ্ছে গিয়ে সার্ভাইভাল কিট বলা যায় বা এরকম কিছু। আর রেডিও রাখাটা খুবই ভালো, রেডিও রাখতে পারেন, কারণ অ্যাটম বোমা টোমা ফাটলে পরের দিকে আপনার ফোন সার্ভিস, তারপর টেলিভিশন সার্ভিস, এগুলো আপনার কাজ করবে না, একমাত্র রেডিওটাই কাজ করতে পারে। তো আর একটা ব্যাপার বলে রাখি যেটা জানার জন্য, অনেকে মনে করে যে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট মনে হয় ফাটতে পারে, ধুমধাম করে অ্যাটম বোমা ফাইটে যায় নাকি। না, নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ফাটার কোনো কারণ নাই, কারণ এগুলোতে যেই ইউরেনিয়াম প্লুটোনিয়াম যা ইউজ করা হোক সেটা রিফাইন্ড না, সেটা হইতেছে অনেকটাই বলা যায় যে আনরিফাইন্ড। অ্যাটম বোমা বানানোর জন্য এটা ভীষণ পরিমাণে রিফাইন্ড হচ্ছে মানে বলা যায় ফুয়েল লাগে, যেটা হচ্ছে ইউরেনিয়াম হইতে পারে, প্লুটোনিয়াম হইতে পারে, অনেক, যেমন ধরেন যদি আমি ইউরেনিয়ামের কথাই বলি, যেটা আপনার খনিতে পাওয়া যায়, সেটাকে অনেক রিফাইন করার পরে, অনেক সেন্ট্রিফিউজেস দিয়ে ওইটাকে রিফাইন করার পর অনেক দিন সময় লাগায়, অনেক বেশ একটা রিগোরাস প্রসেসের পরে যেটা অ্যাটম বোমা বানানোর জন্যে যেই ম্যাটেরিয়ালটা পাওয়া যায় বা যেই বলা যায় যে ভার্সনটা পাওয়া যায় ইউরেনিয়ামের, সেটাকে বলা হয় ইউরেনিয়াম 235। তো ওই ভার্সনটা পাইলে ওইটা দিয়ে অ্যাটম বোম বানানো যেতে পারে। তবে হ্যাঁ, এই পাওয়ার প্ল্যান্টও যদি ফাটে, ওটা ফাটতেই পারে, মানে অ্যাটম বোমার মতো বড় বিস্ফোরণ হবে না, কিন্তু এখান থেকে যেটা সমস্যা হয় প্রধানত পাওয়ার প্ল্যান্টগুলো, সেটা হচ্ছে অনেক বেশি যদি মেল্ট ডাউন হয় তাহলে অনেক বেশি রেডিয়েশন ছড়ায়। এটা সমস্যাটা হচ্ছে রেডিয়েশনের সমস্যা বেশি এখানে, শক ওয়েভ বা ওই টাইপের মানে বলা যায় থার্মাল বিস্ফোরণের ব্যাপারটা ওরকম না। যাই হোক, অনেক কথা বলে ফেলছি মোটামুটি। আগে বলতেছি আমি এক্সপার্ট না, কিন্তু আমি এগুলো বিভিন্ন জায়গায় ঘাইটে মাইটে এটা সেটা করে এগুলো আমি পাইছি এবং এই তথ্যগুলো ঠিক আছে। তো যাতে এরকম আসলে চাই না যে অ্যাটম বোম টোম এগুলো আসলে পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে গেলে ভালো। তবে অনেক কমছে। আমি আপনাকে বলতে পারি, যখন কোল্ড ওয়ারের আমলে পৃথিবীতে প্রায় 20-25 হাজারের মতো অ্যাটম বোমা ছিল। তারপর আমেরিকা এবং রাশিয়া একটা চুক্তিতে আসার পর, একটা কি বলে, একটা প্যাক্টে আসার পরে, তারপর তারা দুইটা দেশই এবং অন্যান্য দেশ যাই হোক, তারা অ্যাটম বোমার সংখ্যা অনেক পরিমাণে কমাইছে। এই মুহূর্তে পৃথিবীতে যতগুলো অ্যাটম বোমা আছে প্রায় 10,000-এর মতো, 10-12 হাজারের মতো হবে। সেটা আসলে অরিজিনালি যা ছিল তার থেকে অনেক কম। তো এটা একটা শুভ সংখ্যা, মানে এটা একটা গুড নিউজ মানুষের জন্য। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ। আপনারা ভিডিও শেয়ার দেন আর চ্যানেল সাবস্ক্রাইব করলে ভালো লাগবে।